Hello students, this is your own channel ICSE Updates, and today we are going to learn very quickly. I will not waste your time. As we are going to learn Lokti, written by Humayun Ahmed. Very important chapter for your ICSE exam tomorrow that is going to be held, and I am sure that question will come from this chapter. 95% sure that question will be come from this chapter. So I'm going to begin. Please open your textbooks to follow. I will just quickly summarize this story. Please do listen. ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ, যিনি কোনো পিঁপড়ে ফেলে দিত না, অন্য একটা কৌটোয় জমা করে রাখতো। চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলি গল্প কথা। বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না, তবে আজহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ যে অত্যন্ত কৃপণ। এখানে আজহারউদ্দিন খাঁয়ের কৃপণতা ধরে তোলার চেষ্টা করা হয়েছে, হুমায়ুন আহমেদ করেছেন। ভদ্রলোকের বয়স 53, নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে মাসে 70,000 টাকা আয়। ঢাকা শহরে 3টে বাড়ি ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে মান তাকেই বলেন, এত বড় বাড়ি নিয়ে করবেন কি, একটা রুম হলেই চলে যায়। সারাদিন কাজকর্মে থাকেন এবং রাত্রে কারখানা থেকে এসে ঘুমিয়ে থাকেন। 3টে ঘরের দরকার কি তার, তাই তিনি বলেছেন। এখানে ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। I will tell you to read this paragraph, very important paragraph, that মানে ওরা তোমাদেরকে ডেসক্রাইব করতে বলবে যে ভদ্রলোক কি কেমন, তার পরিচয় দাও। 2 marks question may come from these paragraphs. Please do memorize if you can. Very important paragraph this one. কেউ যদি বলে যে আপনি একা মানুষ টাকা নিয়ে করবেন কি, তখন এমন দৃষ্টিতে তাকান যে তার অদ্ভুত কথা জীবন যেমন শোনেননি। বর্ষাকালের রাতে 9টা মতো বাজছিল, তখন নারায়ণগঞ্জ থেকে তিনি সবে কারখানা থেকে ফিরেছেন। ফেরার পথে ডিম সিদ্ধ এবং কলা নিয়ে এসেছেন তার রাতে খাবার, আর টিনের কোটো বিস্কুট ছিল, টোস্ট বিস্কুট। তিনি মনে করেন জীবন রক্ষার যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। প্লিজ ডু রিমাইন্ড ইট, ভেরি ইম্পর্টেন্ট। দে উইল আস্ক ইউ ফ্রম কোয়েশ্চেন ফ্রম হিয়ার। কেরোসিনের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে হাত মুখ ধুতে গিয়েছেন, তখনই কলিং বেলের শব্দ। কলিং বেলে খরচা হবে ইলেকট্রিক বিলে, তাই জন্য তিনি দৌড়লেন। বেহুদা খরচ হবে সেই জন্য বলেছে। দরজা খুলতে 22-23 বছরের একজন যুবক ছেলেকে আজহারউদ্দিন খাঁ দেখলেন। কাকে যাচ্ছি জিজ্ঞেস করলেন কড়া গলায়। আজহারউদ্দিন খাঁ বললেন, আপনাকে যাচ্ছি। আপনার নাম তো আজহারউদ্দিন খাঁ, কিন্তু কী দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বললেন, আমি বিক্রয় করতেছি। এখানে কিন্তু আজহারউদ্দিন খাঁ কোনো জিনিস কেনার মুডেই ছিলেন না বলতে গেলে, কিন্তু তিনি তাও বললেন। এইখানে এটাই হচ্ছে ক্লাইম্যাক্স স্টোরিতে, এই পয়েন্ট অফ ভিউতে। তাই তিনি বললেন যে হিরেটি কিনলে তিনি অর্থাৎ আজহার সাহেব 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহার খাঁ ভুরু কুচকে গেল। বোঝা যাচ্ছে লোকে ঠকবাজ। তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন। এটা পড়ার দরকার নেই। আচ্ছা, আই উইল জাস্ট আন্ডারলাইন দি মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফস। 22-23 বছর ছিল, ওকে। কারাগারে বললেন আমার কোনো কিছু দরকার নেই, মানে হি ওয়াজ আনউইলিং টু বাই দ্যাট থিং। আচ্ছা, ব্যবসায়ী মানুষ, লোক লোকসান ভালো বোঝে। কে এখানে? আজহার সাহেব। আচ্ছা, আজহারউদ্দিন খাঁ ভুরু কুচকে গেল। লোকটা ঠকবাজ। প্রথম থেকে তিনি ভেবেছেন লোকটি ঠকবাজ। তিনি 7 ঘাটের পানি খায় ছেড়ে দিতে পারেন। এখান থেকে কোশ্চেন আসতে পারে, 7 ঘাটের পানি উক্ত ব্যক্তিকে, এখানে তিনি কার কথা বলেছেন, এখানে 2 মার্কস আসতে পারে। আচ্ছা, হিরেটার ইনফরমেশন, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়। মেনি স্টুডেন্টস আর কনফিউজ দ্যাট পায়রার ডিমের মতো, নট পায়রার ডিমের মতো, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়, ওইটা বিক্রি করব, লোকটা বলছে। আজহার সাহেব মনে মনে হাসলেন। ঠকবাজদের খোল খাওয়াতে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না, গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের সাজে সবাই জানি আমরা। কোহিনূর এখানে আজহারউদ্দিন খাঁ একটু বাজিয়ে দেখছিলেন লোকটিকে, মজা করছিলেন আর কি। ঠকবাজদের মানে একটু খোল খাওয়াচ্ছিলেন, যেটা আগে বলেছেন। কেন করবো না, অবশ্যই। যখন লোকটি বলছিলেন যে আপনি অর্থাৎ আজহার সাহেব বিশ্বাস করছেন না। আমার এই হীরার ওজন 127 ক্যারেট। প্লিজ ডু রিমাইন্ড ইট, ওকে। 127 ক্যারেট। পারিবারিক সূত্রে কীভাবে তিনি পেয়েছেন? পারিবারিক সূত্রে। এখানে 1 মাস আসতে পারে। বিক্রি করতে যাচ্ছেন কেন? মানে কি কেন চাইলে খালিটা লিখতে হবে, চোরের ভয়, সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়, কোনো কাজে লাগে না। বিক্রি করলে কাজ, আর লোকটি সৎ কাজ করতে চান।
আজাদ সাহেবের মতো খালি ব্যাংকে রেখে দিই। আজাদ সাহেবের কাছে টাকা মানেই তাকে ব্যাংকে রেখে দিতে হবে। অবশ্যই আমি টাকা ব্যাংকে রাখার জন্য হিরে করতেন। তিনি পরিষ্কার এখানে বলেই দিয়েছেন আমি ওই সৎ কাজ মানে উনি অনাথ আশ্রম, একটা হাসপাতাল এসব করতে চান। এবার এখানে টাকার বিষয়ে উঠতে যখন লোকটি আজাদ সাহেবকে বলেন যে 1 কোটি টাকা দাম, তিনি তখন বলে আমার সঙ্গে ফাজলামি করছেন নাকি, 1 কোটি টাকা পরে আপনি পকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে একটা ঝগড়ার পয়েন্ট কবি ধরে উঠেছেন যে একটা অবিশ্বাস্য জিনিস, যেটা এখনকার যুগে হতেই পারে না। এরপরে গল্পে যে 10টা মামুদিকে আমি এক ঢোক পানি দিয়ে গিলে দিতে পারি। আর যাই হোক, তিনি হিরে কেনার কোনো ইচ্ছেই ছিলেন না, তাই এখানে বলেছেন এত টাকা আমার নাই, না কিনলেও আমার আপনি 1 সপ্তাহ জিনিসটা রাখুন। মানে এখানে লোকটি আজাদ সাহেবকে বলেছেন আপনি আপনার সন্দেহ দূর, যেমন কারণ কি আজাদ সাহেবের সন্দেহ ছিল যে জিনিসটি হিরে নয়, অন্য কোনো জিনিস। 1 কোটি টাকা আমাকে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ। আমি খোঁজখবর নিয়েছি। লোকটি পকেটে হাত দিয়ে কাঠের বাক্স, ছোট কালো বাক্স বের করলেন। আজাদ সাহেব হাতের দিকে বাড়িয়ে দিল লোকটি। আজাদ সাহেব হাতে নিলেন। বাক্স খুলে জিনিসটা দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখা যাক। এখানে আজাদ সাহেব লোকটির নাগাল প্রাণে যখন এই করতে করতে লোকটি চলে গেল। আজাদ সাহেবের কাছে 1 সপ্তাহ রেখে গেল যাতে অবিশ্বাস দূর হয়। এটাই মুসলিম বড় জিনিস। প্রথমে তিনি ভাবছিলেন কাঁচের টুকরো, বলাই বাহুল্য জার্মান ক্রিস্টাল ভাবছিলেন। তবে জিনিসটা তিনি টুকরো হাতে নিলেন। যদি হিরে না হয় তাহলে ধীরে ধীরে কাঁচ কাটা যাবে। আয়নায় দিকে ভেঙে গেল। এখানে তিনি সপ্তাহে আশ্চর্য হলেন যা এত কী করে হয়। সত্যি কি হীরা? তিনি ভাবছেন অচেনা মানুষ কী করে একটা হীরা তাকে দিতে পারেন, এত মূল্যবান একটা জিনিস। তিনি স্বপ্নে ভাবতে পারেননি এটা হতে পারে। তবুও তিনি তার ম্যানেজার মঈনুদ্দিনকে পরের দিন ডেকে পাঠালেন। সে ফিজিক্সে এমএসসি চাকরি না পেয়ে তার গেঞ্জির কারখানায় ঢুকেছে। খুবই সৎ ছেলে এবং কর্মঠ, মনে রাখবে এটা। আচ্ছা, জিজ্ঞেস করলেন যে হীরের ব্যাপারে। মঈনুদ্দিন বলল যে সে ফিজিক্সে এমএসসি, যেহেতু ফিজিক্স কী বলে স্পেসিফিক গ্র্যাভিটি আছে, আর আলো পড়লেই জ্বলে ওঠে কোনো অঙ্গারই, কী বলে কোনো মণিমাণিক্যই জ্বলে না আলো না পড়লে। আচ্ছা, তারপরে আজাদ সাহেব খুব বিমর্ষ, মানে এখানে ডিপ্রেসড, প্লিজ রিমেম্বার, বিমর্ষ অনেকে গুলিয়ে যায়। জিনিসটা কি কিছুতেই বুঝতে পারছিলেন না। কাউকে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের লোক তার মতে খুবই ঠকবার জায়গা। কাউকে নিয়ে গেলে কোনোভাবে ছলচাতুরি করে কেউ নিয়ে নিতে পারে, চুরি করতে পারে, তার উপর তার নজর পড়তে পারে, কেউ চুরি করে নিতে পারে। 1 সপ্তাহ তো চললো। আজাদ সাহেব ক্রমে বিমর্ষ। তার এখন নেশা হয়ে গেছে। সে প্রতিদিন মায়া পড়ে গেছে। জিনিসটা নিয়ে তিনি খেলা করেন প্রতিদিন রাত্রে। তার মনে হচ্ছিল হাতছাড়া করলে তিনি বাঁচবেন না, কিন্তু উপায় করে লোক আর দিয়ে দিতে হবে। 1 সপ্তাহ পার করার পরেও যখন লোকটি আসছিল না, 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে গেল, তখন 1 মাস হওয়ার পরে কোনো কারো খোঁজ না পেয়ে তিনি আজাদ সাহেব কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। ভাবা যায় কি, তার মতো এত কৃপণ লোক, যাকে বলা হয় যে চিনির কোটোর যে পিঁপড়ে তারা চিনি খেত বলে তাদেরকে ধরে রাখতো, যাতে করে চিনি শেষ হয়ে গেলে তার মতো কৃপণ লোকও খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন। জনৈক যুবক আমার নিকট বস্তু বিক্রি করিবার জন্য দিয়েছিলেন। 1 সপ্তাহের ভিতর তাহার তিনি আসেন নাই, অথচ তাকে যোগাযোগ করতে বলা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ফর ইউ আইসিএসসি এক্সাম, বিকজ কী বলে এটা মুখস্থ করে যাবে, আসতেই পারে। জনৈক যুবক আমার সঙ্গে মুখস্থ করো। জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়েছিলেন। জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করে নিয়েছিলেন। 1 সপ্তাহের ভিতরে আসিবার কথা, আসেন নাই। তিনি অতিসত্বর, তাই তাকে অতিসত্বর যোগাযোগ করিতে বলা হয়েছে। পজ করে রিপিট করে দেখতে পারো এটা। বিজ্ঞাপন বের হওয়ার পর 6 মাস কেটে গেল, 6 মাস, তারপরেও কোনো তার পাত্তা নেই। আচ্ছা, এবার আমি আর বলছি না, সামারি করে দিচ্ছি যে অচেনা কারো জিনিস নিয়ে এমনি রেখে দিতে পারেন না। তাই ঠিক করলেন ক্রমেই যে লোকটি যা করতে ছিল অনাথ আশ্রম, হাসপাতাল, তিনি সেগুলো করবেন, তার মূল্য দাম দেবেন। তিনি আজাদ সাহেব তার মূল্য দাম দেবেন। এখানে আজাদ সাহেবের সৎ মানসিকতার আমরা প্রমাণ পাই। অন্য লোকদের মতন যারা ঠকবাজ হয়, যে লোকের জিনিস আসছে না, ভালোই হলো, তা রেখে দেবো, মামদোবাজিতে ভালোই হলো। কেমন আছে মঈনুদ্দিন? জি স্যার ভালো হচ্ছে। এখানে অনাথ আশ্রম মঈনুদ্দিন বা কী বলে চোখে জল এসে যায় এবং পা সেলাম করলো। কেন কি সে স্বপ্নে ভাবেনি আজাদ সাহেব এত ভালো মানুষ। আর এখানে তিনি ডাইরেক্ট বলেছেন আপনি তো খারাপ মানুষ ভাবতাম স্যার, আপনার ভেতর যে এই জিনিস আছে তা ভাবিনি।
আমি আপনাকে যে ক্ষমা ভিক্ষা করছি স্যার, আপনি একজন মহাপুরুষ। আজাদ সাহেব একটু এসব ইমোশনাল দিক থেকে বুঝতে মানে কী বলবো, আর ইমোশনাল দিক পছন্দ করেন না, তাই তিনি বললেন ফাজলামি একদিন পছন্দ করেনি। এরপরে যখন তিনি এলেন কী বলে হাসপাতাল তৈরি করতে, কেন কাছে এসব ফাজলামি নিয়ে একবারই পছন্দ করি না। যাই হোক, হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে। কোথায় হলো? গ্রামের দিকে। বহু টাকা চলে গেলো। প্রাণপণে তিনি বায়ু কামানোর চেষ্টা করলেন। আচ্ছা, ব্যয় কিন্তু মনে রাখবে তোমরা, ব্যয় তোমরা অনেকেই বানান ভুল করো। বয়জ ফলে আকার অন্ত্যস্ত, বয়জ ফলে অন্ত্যস্ত হবে খালি। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করলেন, খরচ মানে। যাই হোক, ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন 2 কামরার ফ্ল্যাট বাড়িতে। কেন কি? খরচ কমাতে। 3 কামরার বাড়িতে বেশি ভাড়া লাগছিল, তাই 2 কামরার ফ্ল্যাটে উঠে গেছেন। তবে তার ব্যবসা ভালো ছিল। ব্যবসা মানে কোন ব্যবসা মনে পড়ছে? কমেন্ট করে বলো তো কোন ব্যবসা। আচ্ছা, হাসপাতাল তৈরির পর তার কেমন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য প্রতিষ্ঠান বানালেন। আচ্ছা, একটু জল খেয়ে নিই, তোমরা রেস্ট নাও একটু। আচ্ছা, আবার ফিরে এলাম 10 বছর পর। কত বছর পরে এলো লোকটি আবার? 10 বছর পরে বর্ষার দরজায় কলিং বেল বাজলো। আজহার সাহেব দরজা খুললেন, চাদর গায়ে দিয়ে। সেই লোক যে 10 বছর আগে এসেছিল হিরে দিতে। স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ পারছি, আমি স্যার আপনাকে জিনিস নিতে এসেছি। বুঝতে পারছি, আপনার প্রথমে আপনি দিতে পারেন, জিনিসটা পুরো আপনি নিয়েছেন। কীভাবে দিয়েছে আমি আগে বলেছি। কমেন্ট করো তো, যদি কারো মনে থাকে সবাই কমেন্ট করবে। হ্যাঁ, আমি কিন্তু উত্তরটাকে বুঝিয়ে দিয়েছি। তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার করতে পারি আপনার মতো আরও মতো। এখানে আমি একটা পয়েন্ট অফ ভিউ বলে দিই। এখানে কে এসছে অ্যান্সারে কিন্তু লোকটি বলবে না। আজহার সাহেবের বিবেক লিখবে। কে অর্থাৎ বিবেক, নট লোকটি। এখানে অনেকে মার্কস খোয়ায়। আচ্ছা, আপনার মতো মানে আজাদ সাহেবের মতো মানুষ তো আরও আছে, তাই হিরে দিয়ে দিলে সে আবার থেকে তাকেও সে জিনিসটাকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তা আছে, আপনি নিয়ে যান। আজাদ সাহেব কালো বক্সটা ফেরত দিয়ে বলেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসের কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা উত্তর দিতে পারছি। আপনি আনন্দ আছেন স্যার? হ্যাঁ আছি, খুব আনন্দ আছে। তবে আমার আরও টাকার দরকার। কেন টাকা দরকার? আরও প্রজেক্ট করবেন তিনি। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট, মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা পড়ে আর কিছু বললে না। যাই স্যার, ভালো থাকুন। মানে লোকটি আর কিছু বলার সুযোগ দিল না আজাদ সাহেবকে। তবে আপনার এই প্রজেক্টও হবে। কোন প্রজেক্ট? মেয়েদের নিয়ে আজাদ সাহেবের কিছু করার প্রজেক্ট, সেই প্রজেক্ট। লোকটি অন্ধকারে মিশে গেল। আজাদ সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন। আচ্ছা, এখানে আজাদ সাহেব যখন হিরেটি পাননি, তখন তিনি তার কাছে টাকা মানেই ছিল ব্যাংকে রেখে দেওয়ার জিনিস। কিন্তু এই 10 বছরে তিনি একটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করার অর্থ খুঁজে পাচ্ছেন। কারোর জন্য কিছু করা, কিছু সাহায্য করা, এই মর্মে এই কথা বলা হয়েছে। আচ্ছা, বেস্ট অফ লাক ফর ইউ এক্সাম এভরিবডি। অ্যান্ড দ্য লাস্ট থিং আই উইল টেল ইউ, go through the text thoroughly. Okay, this is your last day for you before your Bengali exam. 24 hours also not left, so do study, do well, we'll score good marks. Thank you for watching the video, and if my explanation had helped you, please don't forget to like and press the subscribe button. Do subscribe if it had helped you. যদি তোমার ভালো লেগে থাকে আমার পড়ানো লাস্ট টাইম এই যে সামারি করে দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে টাকারও প্রয়োজন হয় না, অতএব দয়াপূর্বক যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ ডু সাবস্ক্রাইব। মাই আর্নেস্ট রিকোয়েস্ট ইজ টু ইউ দ্যাট প্লিজ ডু লাইক দ্য ভিডিও if my explanation had helped you, and if the summary is quite understandable to you, please do subscribe. Thank you for watching the video, students. Best of luck for your ICSE Bengali exam, that is tomorrow. Next, another thing I will tell you, don't panic. Exam paper will be very easy if you would have studied this year. সারা বছর পড়ে থাকলে খুবই এক্সাম ভালো হবে। Do study, do well, you will score good marks. Thank you for watching the video till end. Seeing you in the next video, and tomorrow don't forget I will discuss the question paper, means I will discuss the answers of question paper, so please come to my channel. I will update as soon as possible. After 2 p.m. I will get the question paper. As soon as I will get the question paper, I will update you. So please do see the question paper. Thank you for watching the video, students. Bye, and seeing you in the next video tomorrow. Thanks.
and please message me tomorrow in this video that how your exam went well. Okay, and I am wishing that I want to hear from everybody that your exam has went very much well. Okay, thanks for watching the video. Bye.